প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের উত্তর আমেরিকা স্টুডিও থেকে সাপ্তাহিক প্রবাসের কথা অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে কথা বলি প্রবাসীদের সুখ দুঃখ, প্রবাসের ঘটনা প্রবাহ, একই সঙ্গে সমসাময়িক নানা ঘটনা নিয়ে বিশ্লেষণ করবার চেষ্টা করি। আমরা আপডেট তথ্য আপনাদেরকে জানাবার চেষ্টা করি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে বরাবর মতো একজন অতিথি রয়েছেন, এই সপ্তাহে আমাদেরকে সময় দিয়েছেন। স্টুডিওতে এসছেন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের কর্ণধার, এসছেন আমাদের সঙ্গে সময় দিয়েছেন মাসুদ রানা তপন। আজকে স্টুডিওতে রয়েছেন প্রেসিডেন্ট অ্যান্ড সিইও গ্লোবাল মানি ট্রান্সফার। স্বাগত জানাচ্ছি মাসুদ রানা তপন। ধন্যবাদ আপনাকে। আমরা যে বিষয়টি নিয়ে শুরু করতে চাই, প্রবাসের কথায় নিশ্চয়ই আমরা এখানকার প্রবাসীদের সমসাময়িক ট্রাম্পের যে পলিসি, সেই কারণে প্রবাসীদের যে আমরা দেখেছি যে যারা একটু অবৈধ রয়েছেন বা কাগজপত্রবিহীন, তাদের যে আয় বা প্রবাহ, সেটি আসলে আমাদের রেমিটেন্সে কী ধরনের প্রভাব পড়ছে তা নিয়ে জানতে চাইবো। শুরুতেই জানতে চাইবো যে মোটা দাগে আসলে আপনারা যেহেতু মানি ট্রান্সফার প্রতিষ্ঠানে কাজ করছেন দীর্ঘদিন ধরে, এই মুহূর্তে যে পরিসংখ্যান বলে আমরা দেখেছি জুলাইয়ের, যদি 16 দিনের পরিসংখ্যান আপনাকে বলি, 16 দিনেও আমরা দেখেছি যে প্রায় আগের বছরের জুলাইয়ের থেকে 7% বেশি রেমিটেন্স গিয়েছে। তো সব মিলিয়ে আসলে একটা ইতিবাচক ফ্লো আমরা দেখতে পাচ্ছি। আপনাদের অভিজ্ঞতা আসলে কি বলে? আপনাদের মানি ট্রান্সফার প্রতিষ্ঠানে সমসাময়িক কালে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কারণে কি ধরনের পরিবর্তন দেখতে পান বা কি ধরনের সাড়া দেখতে পান মানুষের কাছ থেকে বা প্রবাসীদের কাছ থেকে? ধন্যবাদ শিখর ভাই। আমি সানম্যান গ্লোবাল এক্সপ্রেস মানি ট্রান্সফারের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও আমাদের কোম্পানি। আমরা দীর্ঘ 1998 থেকে রেমিটেন্স করে আসছি। সমসাময়িক আমাদের যে নিউ ইয়র্কে তথা আমেরিকাতে যে আমাদের প্রবাসীরা যে বিভিন্ন যারা একটু স্টুডেন্ট, যারা ইলিগ্যাল বা যাদের কাগজপত্র নাই, তারা একটু কম রেমিটেন্স পাঠাচ্ছেন, কারণ তারা এখন হয়তো বা নিউ ইয়র্কের মধ্যেই অনেকে নাই এবং আয়ও হয়তো কমে গেছে। হ্যাঁ, আয়ও কমে গেছে। তো সেক্ষেত্রে আমাদের আমেরিকাতে একটু প্রভাব পড়তেছে, এটার প্রভাব পড়তেছে। তারপরে আমরা 8 মান্থে আপনার প্রায় $3.39 বিলিয়ন আমাদের আমেরিকা থেকে রেমিটেন্স গেছে, যেটা আপনার গত বছরের তুলনায় গতবার ডাবল। জানুয়ারি টু মে খুবই ভালো রেমিটেন্স করেছি। সেই সময় আমেরিকা থেকে খুব বেশি রেমিটেন্স গেছে। এখন একটু তুলনামূলকভাবে একটু কম, কারণ হচ্ছে এখন আমাদের রেটটা একটু ডাউন ট্রেনে, মানে যেহেতু বাংলাদেশে আপনার রিজার্ভ আছে এখন 30 বিলিয়নের সমান, তো আপনি বুঝতেই পারতেছেন যে একটু ডিমান্ড কম বাংলাদেশে। সেক্ষেত্রে আমাদের রেটটা একটু কমতেছে, এটা আমাদের দেশের জন্য ভালো। কিন্তু অনেকদিন ধরেই তো এটা উচ্চ পর্যায়ে ছিল, এখন রেটটা আপনার 120 টাকাতে এসে পড়েছিল, বাট এখন আবার আপনার 121 টাকা 50 পয়সার মধ্যে রেটটা আছে এখন। তো একটু বাড়ছে এই 2 দিনের মধ্যে, বাট এটা রেটটা 120-এর মধ্যে চলে গিয়েছিল আর কি। তো ডাউন ট্রেন্ডের সময় রেমিটেন্সটা সাধারণত একটু কম থাকে। আর বাংলাদেশে ইন্টার ব্যাংক বলেন, তারপরে বাংলাদেশ ব্যাংক থেকে অকশনে আমরা ব্যাংকগুলো ডলার কিনতে পারতেছি খুব সহজে, কাজে সেক্ষেত্রে একটু ডিমান্ডটা একটু কম থাকে, এই জন্য রেটটা একটু কম আসে। যাই হোক, তারপরে ওভারঅল আমেরিকা থেকে রেমিটেন্সের প্রভাবটা খুবই ভালো। আর আমরা আশা করব যে রেট কমলেও আমাদের প্রবাসীরা তো টাকা পাঠায়, এটা একটা স্থিতিশীল পজিশন যদি বাংলাদেশে থাকে, অস্থিরতাটা তো একটু কমছে, এজন্য রেমিটেন্সের প্রভাব। কিন্তু সম্প্রতিকালে যদিও আমরা নানা রকম আবার রাজনৈতিক অস্থিরতা দেখতে পাচ্ছি, আপনাদের কাছে কি মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সাথে নিশ্চয়ই রেমিটেন্সের একটা সম্পর্ক আছে, প্রভাব পড়ে? সেটি আসলে কি ধরনের প্রভাব পড়ে? না, সেটা প্রভাব পড়ে কারণ ইনভেস্টররা যারা ইনভেস্ট করে, ইনভেস্ট মিনস বিগ ইনভেস্ট না, ধরেন আপনি আপনার বাড়িতে আপনি একটা অ্যাপার্টমেন্ট করবেন, আপনার বাড়িতে একটা ফ্ল্যাট কিনবেন, এই টাকাটা তো সাধারণত আমাদের দিয়ে যায়। তো সেই ক্ষেত্রে তখন সবাই একটু থামে যে না, আমরা একটু দেখি পরিস্থিতিটা কি। সেক্ষেত্রে বড় রেমিটেন্সটা একটু কমে যায় যখন একটু অস্থিরতাটা থাকে। তাই এছাড়া ঠিক আছে এখন, কিন্তু বাংলাদেশে আমরা যেটা বুঝতে পারতেছি এখন, সেটা হলো ব্যবসা একটু কম, বিজনেস কম, এলসিগুলো কম হচ্ছে, সে কারণে কিন্তু রিজার্ভটা বাড়ছে। আপনার যখন বাংলাদেশের ডিমান্ড থাকবে, ব্যবসা হবে, তখন কিন্তু আপনার রিজার্ভ এত বাড়ার কথা না।
সেটা কিন্তু বাড়ছে। এটা কিন্তু খুব একদিকে ভালো, একদিকে কিন্তু আমাদের খারাপ, কারণ ইম্পোর্ট স্টেজে আবার সেটার একটা প্রভাব পড়ে, আমদানি পর্যায়ে হয়তো কমে যাচ্ছে, বা ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট কমে যাচ্ছে, সেই জায়গাগুলোর আমরা চাই যে দেশ স্থিতিশীল থাকুক, সহজে যাতে এলসি করে, মানুষের ব্যবসা বাণিজ্য করে, উৎপাদনটা যেন স্বাভাবিক, রিজার্ভটাও যাতে কাছাকাছি গুড থাকে। এখন আপনার অনেক ফান্ড থাকলো, রিজার্ভ থাকলো, কিন্তু আপনার ব্যবসা থাকলো না দেশে, তাহলে তো হবে না, দেশের উন্নয়ন তো তাহলে হবে না। আমরা একটু জানতে চাইবো যে মাসুদ রানা, যে আমরা দেখেছি যে ট্রাম্প প্রশাসন রেমিটেন্সের উপর আমরা দেখেছি, এটা নিয়ে বেশ একটা আলোচনা হয়েছে, এই বাজেটেও আপনি জেনেছেন যে এই যে 1% শুল্ক, যেটা এটা এখনো নিশ্চিত নয়, তবে 1% হতে পারে এরকম শুল্ক আরোপ হবে, সেটি হলে আবার ফর্মাল চ্যানেলে ইনফর্মাল চ্যানেল একটা তৈরি হবে কিনা? এটা প্রথম প্রস্তাব আসছে আপনার 5%, তারপরে 3%, তারপরে এখন 1%। আমার মনে হয় 1%টা ফাইনাল হয়ে গেছে এবং বিলটা পাস হয়ে গেছে। আমরা যদিও রেমিটেন্স হাউসগুলো এখনো আমরা আমাদের রেগুলেটরি থেকে কোনো ইনস্ট্রাকশন পাই নাই, বাট এটা আমাদেরকে করতে হবে। তো সম্ভবত আমরা জানতাম যে শুধু যারা সিটিজেন না তাদেরকে 1%টা দিতে হবে। এখন যেটা দেখতেছি যে বিলটার মধ্যে যে না, সবাইকেই দিতে হবে 1%। তো সেক্ষেত্রে 1%-এর একটা ইফেক্ট তো পড়বেই, অবশ্যই পড়বে। বাট আমাদের একটা পজিটিভ সাইন আছে যে আপনার আমাদের গভর্নমেন্ট অলরেডি 2.5% ইনসেন্টিভ দিচ্ছে, কাজে সেক্ষেত্রে 1% আমাদেরকে অত ইফেক্ট পড়বে না। তারপরও যদি গভর্নমেন্ট চিন্তা করে, সেটা ধরেন আপনার 2.5% এখন ইনসেন্টিভ দিতেছে, সেটাকে 3% বা 3.5% করতে পারে। সেক্ষেত্রে আপনার আগে 50,000 টাকা পাঠাতে যে ডলারটা লাগতো, আমাদের কাছে তো 1% অ্যাড করলে সেই ডলারটাই লাগবে। সেক্ষেত্রে মনে হয় না যে আমাদের খুব বেশি একটা ইফেক্ট পড়বে, বাট গভর্নমেন্টের কিছু একটা করতে হবে, কারণ মানুষকে তো বুঝাতে হবে যে না, আমিও তোমার জন্য কিছু একটা আরেকটু বেশি করছি আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা একটু জানতে চাই যে বাংলাদেশিদের মধ্যে, আপনি যেহেতু দীর্ঘদিন এই ব্যবসা করছেন, মানি এক্সচেঞ্জের সাথে যুক্ত আছেন, একটা ইতিবাচক পরিবর্তন দেখেন কিনা? বিশেষ করে আমরা দেখেছি জুলাই পরবর্তী সময়ে আমাদের রেমিটেন্স একটা বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছিল, এবং এখনও সেটি মানুষের মধ্যে একটা ইতিবাচক ফর্মাল চ্যানেলে পাঠানোর একটা পরিবর্তন দেখতে পান কিনা? সেটি স্টুডেন্ট থেকে শুরু করে যারা অন্যান্য কর্মস্থলে আছে, সেটি আপনার কাছে? আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে জুলাইয়ের পরে আমাদের বহির্বিশ্বে যে রেমিটেন্সটা এত বেড়েছে, সেটার প্রধান একটি কারণ হচ্ছে যে ইলিগ্যাল চ্যানেলে কমে গেছে রেমিটেন্স পাঠানো। সবাই চেয়েছে যে সরকারকে, গভর্নমেন্টকে হেল্প করতে, তো এটার কারণে কিন্তু সবাই বৈধ পথে রেমিটেন্সটা পাঠাইছে। আরেকটা জিনিস হচ্ছে যে যারা অবৈধ পথে যে লিঙ্কগুলোর মাধ্যমে আপনার টাকাগুলো নিত, সেই চ্যানেলগুলো কিন্তু এখন বন্ধ আছে। হ্যাঁ, এটা আপনি জানেন যে তারা একটা মেকানিজম করেই কিন্তু এই টাকাগুলো বহির্বিশ্বে পাচার করছে, তো সেই পাচারটা তো এখন হচ্ছে না। তো এটাও কিন্তু এক প্রধান কারণ রেমিটেন্সটা বাড়ানোর ক্ষেত্রে। তো আমরা আশা করি, আমরা যেটা বুঝতে পারতেছি যে একটা সুন্দর গভর্নমেন্ট ভবিষ্যতে যদি আসেন এবং দেশটা যদি একটু শান্ত থাকে, স্থিতিশীল থাকে, তাহলে বহির্বিশ্ব থেকে আরও বেশি রেমিটেন্স যাবে বাংলাদেশে। জি, নিশ্চয়ই আমরাও সেটি আশা করি, কারণ আমাদের রেমিটেন্সের যে প্রবাহ আমরা দেখতে পাচ্ছি, যেটি আপনাকে বলছিলাম যে এই জুলাই মাসের 16 দিনেও আমরা দেখেছি যে 142 কোটির মতো রেমিটেন্স বাংলাদেশে গিয়েছে, 142 কোটি ডলারেরও বেশি। এবং 2024-25 অর্থ বছরে আমরা দেখেছি যে $30 বিলিয়ন রেমিটেন্স আমরা পেয়েছিলাম 2024-25 অর্থ বছর, একটা রেকর্ড পরিমাণ। তো এই ধারাবাহিকতা যেন থাকে, সেটার ক্ষেত্রে একটা রাজনৈতিক স্থিতিশীলতা অবশ্যই। এবং আমেরিকার ক্ষেত্রে খুব পজিটিভ সাইন হচ্ছে যে ডাবল রেমিটেন্স যাচ্ছে, কিন্তু এটা কিন্তু আমাদের জন্য একটা গুড সাইন, আমাদের জন্য একটা গুড ধারাবাহিকতাটা রাখা। একটু জানতে চাইবো যে ট্রাম্প প্রশাসন আসবার পর আমরা রেমিটেন্স আমাদের বেড়েছে নিঃসন্দেহে, কিন্তু এই যে নানা রকম পরিবর্তন, অস্থিরতা, যাদের কাগজ নিয়ে সমস্যা, যারা অবৈধ ছিলেন এতদিন, বা অ্যাজাইলাম নিয়েও নানা রকম জটিলতায় পড়ছেন, সব মিলিয়ে এই সবের নেতিবাচক প্রভাব কি রেমিটেন্সে পড়ে কিনা, বা এটা না হলে আরো বাড়তো না? এটা একটা গুড কোশ্চেন। সেটা হচ্ছে যে নেতিবাচক যে কোনো কিছু একটা কিন্তু সাথে সাথে পড়ে না। আপনি জানেন যে এটার একটা টাইম ফ্রেম আছে। আপনি আজকে একটা জিনিস করছে, একটা ইমপ্লিমেন্ট করার পর 3 মান্থ থেকে 4 মান্থের মধ্যে যে এটা ইফেক্টটা পড়ে। তা আমার ধারণা যে এটার অবশ্যই একটা ইফেক্ট পড়বে, এবং এটা আমাদেরকে এটা কভার করতে হবে। বাংলাদেশ থেকে আমাদের গভর্নমেন্টে
আমাদেরকে সহযোগিতা করতে হবে। এখানে মানুষ যদি ভালো থাকে তাহলে সে তো বাংলাদেশে টাকা পাঠাবে, সে যদি এখানে ভালো না থাকে সে কিভাবে টাকা বেশি পাঠাবে। তো এটার একটা অবশ্যই ইফেক্ট পড়বে এবং এটা আগামী 2-3 মাসের মধ্যে আমার ধারণা পড়তে পারে। আমরা যেহেতু প্রবাসের কথা অনুষ্ঠানে প্রবাসীদের সুখ দুঃখ নিয়ে কথা বলি, একটু আপনার কাছে জানতে চাইবো যে প্রবাসীদের এই মুহূর্তে নিউ ইয়র্কে, যেহেতু আপনি নিউ ইয়র্কে দীর্ঘদিন ব্যবসা করছেন, নিউ ইয়র্কে আপনার অভিজ্ঞতা কি বলে যে আসলে আপনাদের কিছু কাস্টমার যারা স্টুডেন্ট ছিল বা যারা একটু কাগজ নিয়ে যাদের জটিলতা, তারা হয়তো আসতেন, এখন আসেন না, তারা অন্য শহরে মুভ করেছেন অথবা লুকিয়ে আছেন, ঘটনাটা কি? রাইট। আপনি যারা স্টুডেন্ট ভিসায় আসে তারাও কিন্তু বাংলাদেশ থেকে 15-20 লক্ষ টাকা খরচ করে আসে। তো ওরা এখানে পার্ট টাইম একটা জব কাজ করে তারা পড়ালেখাটা চালায়, কিছুটা আয় করে, যদি কিছু টাকা তাদেরকে বাংলাদেশে যে লোনটা আছে সেই লোনটা কিন্তু রিকভারি করার চেষ্টা করে। তো সেক্ষেত্রে ওরা রেমিটেন্সটা কিন্তু পাঠিয়ে থাকে। তো এখন একটু ওরা টাইট সিচুয়েশনে আছে, বাট আশা করি যে এটা যদি রিকভারি হয় তাহলে হয়তো ওদের জন্য ভালো হবে। স্টুডেন্টরা তেমন প্রভাব পড়বে না। আমি যেটা প্রভাব পড়তেছে হয়তো বা যাদের কাগজপত্র নাই, যারা ভিসায় আসছে, তাদের কিন্তু কাজকর্ম খুব কম আছে এখন, এবং কাজের সুযোগ কি মনে করেন সীমিত হয়ে এসেছে? অনেক সীমিত হয়ে গেছে। জি, অনেকে কাজ পাচ্ছেন না এরকম? জি, অনেক সীমিত হয়ে গেছে। জি, এইটা কি মনে করেন যে এখন যেহেতু ট্রাম্প প্রশাসন যে ধরনের কঠোরতা অবলম্বন করছেন, আইস থেকে শুরু করে আরও যেভাবে তারা আসলে একটা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছেন, সামনের দিনে এটি তো কঠিন হবে? জি, আশা মনে হচ্ছে যে কঠিন হচ্ছে। আচ্ছা, মানে এটি সহজ হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু কোথাও কি দেখেন যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বা প্রবাসীরা যদি এখানে ভালো না থাকেন তাহলে যুক্তরাষ্ট্রের অর্থনীতির উপর সেটার একটা প্রভাব পড়ে না? এবং এখানকার জিডিপিও আমরা দেখেছি যে স্লোথ, এবং সারা বিশ্বব্যাপী তিনি শুল্ক আরোপ করছেন, কিন্তু যুক্তরাষ্ট্র এমন নয় যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি রাতারাতি পরিবর্তন হচ্ছে, চাঙ্গা হচ্ছে, সেটিও কিন্তু হয়নি। সেটা নিয়েও একটা বিতর্ক সমালোচনা হচ্ছে। আপনার কাছে নাগরিক হিসেবে সেটা? তা তো অবশ্যই। এখানে যখন বিজনেসম্যান বা যারা কাজ করতেছে, স্মল বিজনেস যারা করছে, তাদের এমপ্লয়ি কারা? স্মল বিজনেসে আপনি তো জানেন যাদের স্টুডেন্ট হতে পারে বা যাদের তারা একটু কম টাকায় একটা কর্মচারী এমপ্লয়ি ওরা করতে পারে, সহজে করতে পারে, কিন্তু এখন তো তাদের জন্য একটু কষ্ট, তাদেরও তো খরচ বেড়ে যাচ্ছে, তাদের খরচ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তা সেক্ষেত্রে আপনার এটা আমার মনে হয় আমেরিকার অস্থিরতাটা বেশি দিন থাকবে না, আস্তে আস্তে এখন এটা রিকভারি হবে, কিন্তু ইনকাম সোর্সটা অবশ্যই বাড়তে হবে আমেরিকার। যেমন আমরা আপনার ট্যাক্স ফাইল করার পর কিন্তু বাংলাদেশে আমরা কিন্তু অনেক রেমিটেন্স পাঠাই। সেই ক্ষেত্রে কেন পাঠাই? ওই সময় বাংলাদেশিরা অনেক টাকা পায়, কিছু টাকা পায়, তারা চাইল্ড ক্রেডিট পায়, বিভিন্ন ক্রেডিট পায়, সেক্ষেত্রে কিন্তু তখন আমাদের রেমিটেন্সটা বেড়ে যায়। তা আমি কথাটার অর্থ হচ্ছে এটা যে আপনার হাতে যখন টাকা থাকবে তখন রেমিটেন্সটা অবশ্যই বাড়বে বাংলাদেশে। নিশ্চয়ই। আমরা একটু যদি প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলেন, যে প্রবাসীদের আসলে নিশ্চয়ই তাদের নিয়মের মধ্যে চলতে হবে এবং সেটি নিয়ম মেনে চললে তাদের আরও রেমিটেন্স বেশি আহরণ করার সুযোগও তৈরি হবে। সেক্ষেত্রে তারা আরও যদি ট্যাক্স দেন সেক্ষেত্রে তো এই দেশে আরও বাড়তি সুবিধা পাওয়া যায়। সেই বিষয় নিয়ে যদি প্রবাসীদের না, অবশ্যই, যেহেতু আপনার 1% বলেন বা বৈধ পথে আপনি টাকা পাঠাচ্ছেন, আপনি অনেস্ট, এখানে কিন্তু যারা আপনার কোনো ক্রাইম করছে তাদের বেশি অসুবিধা হচ্ছে। তা আমাদের বাংলাদেশিরা কিন্তু ক্রাইম খুব কম রেট, খুবই কম রেট। তো ওরা জেনুইনলি লিগ্যাল পথে টাকা পাঠাবে, কারণ একটা ইলিগ্যাল পথে টাকা পাঠালে যদি কোনোভাবে সে ধরা পড়ে তাহলে কিন্তু তাকে এদেশ থেকে ক্রাইমের আওতায় তাকে পাঠিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে না, অবশ্যই আপনারা বৈধ পথে টাকা পাঠাবেন এবং আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনের মাধ্যমেই কিন্তু আমরা টাকাগুলো পাঠাবো। কাজেই আমাদের বাংলাদেশি যারা আছেন তাদের কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে। কমিউনিটি হিসেবে আমরা তো এটা দেখি একটা মাল্টিকালচারাল কান্ট্রি, মাল্টি ডাইমেনশনাল লোকজন এখানে থাকেন। কমিউনিটি হিসেবে বাংলাদেশের অবস্থান আসলে আমেরিকার কাছে কেমন দেখেন আপনি, যেহেতু দীর্ঘ প্রবাস? না, কমিউনিটিতে অবশ্যই বাংলাদেশিরা ভালো একটা, বিশেষ করে নিউ ইয়র্কে খুবই ভালো পজিশনে আছে এবং তারা খুব সততার সহিত ব্যবসা করছে। যেমন মনে করেন, আমি যদি চিন্তা করি আমার প্রতিষ্ঠানের কথা,
আমরা মানি ট্রান্সফার করি নিউ ইয়র্কের মধ্যে। যদি আপনি বড় প্রতিষ্ঠানের মধ্যে চিন্তা করেন, একটা দুইটা প্রতিষ্ঠানের পরে আমাদের প্রতিষ্ঠান। আমরা কিন্তু শুধু বাংলাদেশে টাকা পাঠাই না, আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এবং ওয়েস্ট আফ্রিকার প্রায় 20টি কান্ট্রিতে টাকা পাঠাই। তো সেক্ষেত্রে আমাদের মতো একটা বাংলাদেশি প্রতিষ্ঠান, ছোট একটা প্রতিষ্ঠান, আমরা এত দেশে টাকা পাঠাচ্ছি, আমরা এখানে ভালো করছি। যারা বড় কোম্পানি তাদের সাথে আমাদের কম্পিটিশনটা খুব ভালো। তার মানে কি, তারা আমাদেরকে দেখতেছে যে না আমরাও ভালো করতেছি। তো এটা বাংলাদেশিদের জন্য অবশ্যই ভালো, এবং আমরা বাংলাদেশিদের কাছ থেকে খুব ভালো সহযোগিতা পাই। তারা বাংলাদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা পাঠাতে কমফোর্টেবল ফিল করে। সো এবং আমাদের ফিটাও কম, সেক্ষেত্রে আমরা ভালো আছি বাংলাদেশি কমিউনিটিরা। নিশ্চয়ই। আমরা একটু আপনাদের গ্লোবাল মানি ট্রান্সফার সম্পর্কে জানতে চাই যে আপনাদের কর্মপরিধি নিয়ে সামনে আরো বাড়ানোর পরিকল্পনা আছে কিনা, বা কতগুলো শাখা থেকে আপনারা সেবাটা দিচ্ছেন? নিউ ইয়র্কে আমাদের 4টি ব্রাঞ্চ অফিস আছে আর প্রায় 75 লোকেশন আছে, যে লোকেশনগুলো প্রায় নিউ ইয়র্কের সর্বস্থানে আছে। অন্য স্টেটে আমাদের নিউ জার্সিতে আছে, পেনসিলভেনিয়াতে আছে, টেক্সাসে আছে, সেখান থেকেও আমরা টাকা পাঠাই। আমাদের অনলাইন একটি প্ল্যাটফর্ম আছে যেখান থেকে বাংলাদেশিরা খুব সহজে টাকা পাঠাতে পারে এবং তাদেরকে কোনো ফি দিতে হয় না। তো আমরা চাচ্ছি বাংলাদেশিদের এই সেবাটা দিতে। এটা একটা সেবা, কারণ আমরা খুব বেশি প্রফিট এখান থেকে করতে পারি না, এবং একটা কম্পিটিটিভ মার্কেট, এবং বাংলাদেশিরা খুব সহযোগিতা করে আমাদের। এটা আমাদের জন্য খুব ভালো লাগে, কাজ করে প্রশান্তি লাগে। না, এটা তো আসলে যখন কোনো প্রতিষ্ঠান ভালো সেবা দেয় সেখানে মানুষই গিয়ে তার ব্র্যান্ডিং করে। আপনার সেবা ভালো হলে তারা আপনার কাছে আসবেন। সেই জায়গায় আমার একটা প্রশ্ন, যে এটাও তো একটা কম্পিটিটিভ মার্কেট, অনেক রকম প্রতিষ্ঠানের সাথে আপনাদেরকে, বাংলাদেশে আরো এরকম অনেকগুলো মানি ট্রান্সফার আছেন, বিভিন্ন দেশের মানি ট্রান্সফার আছেন, তো মানুষ কেন আসলে গ্লোবাল মানি ট্রান্সফারে যাবেন? প্রথমত হলো আমরা বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান। আমাদের পূর্বের নাম ছিল রূপালী এক্সচেঞ্জ, এখন সানম্যান এক্সপ্রেস। সোনালী এবং সানম্যান বা রূপালী এক্সচেঞ্জ, যেটা আমরা সবচেয়ে পুরনো। আর গ্লোবাল মানি ট্রান্সফারটা কি আপনাদের? না, গ্লোবালি যেটা আমরা ইন্ডিয়া, পাকিস্তান, নেপালের, এর জন্য গ্লোবাল। বিশেষ করে আমরা সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান, আর আমাদের কাস্টমার রেট 100% বলতে পারেন, নো কমপ্লেন। বাংলাদেশ সহ ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এবং ওয়েস্ট আফ্রিকাতেও কিন্তু আমাদের রেমিটেন্সের প্রবাহটা অনেক ভালো, সেখানেও কিন্তু আমরা কম্পিটিশনে খুব ভালো আছি। সামনের দিনে আমরা যেন আরো বেশি বৈধ চ্যানেলে মানুষ রেমিটেন্স পাঠায়, সেই জন্য আসলে আপনার দিক থেকে কি পরামর্শ থাকবে? না, পরামর্শ একটি, কারণ বাংলাদেশিদের মধ্যে অলরেডি যে ট্রাম্প প্রশাসনের 1% বা 3%-এর যে ভয় ভীতি, এটা অলরেডি চলে আসছে মার্কেটে। এটা ভয় পাওয়ার কিছু নাই, এটা আগামী বছরের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে হওয়ার কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা বৈধ পথে টাকা পাঠাই, বাংলাদেশিরাও পাঠাবেন, সেক্ষেত্রে তাদের লাভ হবে, লস হবে না। আর এখানে ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, আমরা কোনো ভয়ভীতি না পেয়ে আমরা সুন্দর মতো, বরং হুন্ডিতেই তো আরো বেশি ঝুঁকি বেশি থাকে। মানে এটা যে মানুষ নেয় সেখানে তো আসলে ঝুঁকি থাকে। অবশ্যই অবশ্যই, কোনো কারণে সেই টাকাটা সেখান থেকে তুলতে তো আর তাকে বাধাই। অবশ্যই অবশ্যই, এবং বিশ্বস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে সবাইকে টাকা পাঠাতে বলবো, যাতে তাদের রেমিটেন্সটা বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু ট্যাক্স ফ্রি, বাংলাদেশ সরকারের কাছে ট্যাক্স ফ্রি, কাজে বৈধ পথে টাকা পাঠালে সেই সুবিধাটাও তারা পাচ্ছে। কিন্তু হ্যাঁ, এখনো আমার 2012-এর রেমিটেন্স হিস্ট্রি আমার কাছে আসছে, আমার কাস্টমার যে ভাই আমার এই হিস্ট্রিটা লাগবে, কারণ আমি বসুন্ধরাতে একটা 4 তলা বিল্ডিং করছি, এখন তো আমার বাংলাদেশের দুদক আমাকে বলতেছে যে এটার হিসাব দাও। তো সেই হিসাবটা সে বৈধ পথে আমাদের দিয়ে কিন্তু টাকাটা পাঠানোর কারণেই এখন দেখাতে পারছে যে না, আমি এটা বিদেশ থেকে টাকা পাঠাচ্ছি। নিশ্চয়ই নিশ্চয়ই, বৈধ পথে পাঠালে আসলে অনেক সুযোগ সুবিধা, সেটি ট্যাক্স ফাইল থেকে শুরু করে অনেক রকম সুবিধা আসলে রয়েছে। মাসুদ রানা তপন, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে আপনি আজকে সময় দিয়েছেন। আবারও পরবর্তী কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই আপনাকে পাবো। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল আইকে আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, আমরা প্রবাসের কথা অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে গ্লোবাল মানি ট্রান্সফারের প্রেসিডেন্ট এবং সিইও মাসুদ রানা তপন কিন্তু বলছিলেন যে আসলে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে অনেক রকম সুযোগ সুবিধা নেওয়ার সুযোগ রয়েছে, এবং আমরাও আহ্বান জানাবো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে আপনারা আনুষ্ঠানিক চ্যানেলে যেন রেমিটেন্স পাঠান এবং বাংলাদেশের অর্থনীতিকে শক্ত করবার ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখুন। এই প্রত্যাশা জানিয়ে আজকের প্রবাসের কথা শেষ করছি। আগামী সপ্তাহে নতুন অতিথি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।